স্থান কাফের গাঁও। সময় বিকেল 5:30। রিতম অবাক চোখে তাকিয়ে আছে সুতপার দিকে। দিদি, এই দিদি। সুতপা তাকায়। তোর মনে আছে তুই কবে এসেছিস সেখানে? সুতপা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, ওই তো কালকে। না না দাঁড়া, পরশু না তার আগের দিন। আনমনা সুতপা ঠিক ঠাউর করতে পারে না কবে এসেছে সে কলকাতা থেকে এখানে কাফের গাঁওতে। তারপর অনেক খোঁজ করে পৌঁছায় সে রিতমের কাছে। সুতপার প্রয়াস দেখে রিতম জোরে হেসে ওঠে। উফ রিত, ছাড় তো। কটা বাজে রে? শরীরটা ভীষণ খারাপ লাগছে। কেমন একটা গন্ধ আসছে না? দেখ তো বাড়ির চারপাশে কিছু পচেছে নাকি? রিতম তখনও তাকিয়ে থাকে সুতপার দিকে এক দৃষ্টি। তারপর মৃদু কণ্ঠে বলে, পরশু সকালে এসেছিস মনে নেই তোর? আর গতকাল রাতে কি হলো মনে আছে তোর কিছু? তুই অজ্ঞান হয়ে গেছিলিস, চিৎকার করলি অত জোরে বলে রিতম হালকা হাসি। সুতপা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সময় সন্ধে 7টা। সুতপা অবাক চোখে আয়নায় দেখে নিজেকে। কি নোংরা লাগছে নিজেকে। গন্ধটা আসছে নাকে তার এখনো। রাগ হতাশা তার গলায়। রিত, এই রিত, দেখ দেখ আমার গা হাত পায়ে কেমন র্যাশ বেরিয়েছে, লাল লাল হয়ে গেছে, দগদগে পুরো। আর নখগুলো দেখ কেমন কালো হয়ে গেছে। আমার কি অ্যালার্জি হয়েছে কোনো? নিয়ে যাবি রে ডক্টরের কাছে? বলতে বলতে সুতপা নিজের হাতটা শুকে দেখে পচা গন্ধ নখ থেকেই আসছে। অল্প চাপে ভেঙে গেল দুটো নখ। রিতম এদিকে মন দিয়ে কি একটা পড়ছে, তাকায় না সে সুতপার দিকে। সুতপা রেগে যায়, চোখে তার জল। রিতমকে পিঠে একটা জোরে ধাক্কা দিয়ে বলে সে, ভাই পড়া বন্ধ কর, দেখ আমার গায়ে কি হয়েছে, নখগুলো পচে গেল কি করে রে? আর আমার মাথায়, চুলের গোড়ায়। রিতম তাকায় না। হঠাৎ সুতপা সব ভুলে জ্বলে ওঠে। তুই কি এবার বলবি ছিলিস কোথায় এতদিন? রিত, জবাব দিবি কিছু? রিতম পড়া থামায় না, কিন্তু শান্তভাবে উত্তর দেয়, এখানেই তো ছিলাম, কাফের গাঁওতে। সুতপা একটু চুপচাপ হয়ে যায়। তারপর বিড়বিড় করে বলে, বাড়ি ছাড়া হয়েছিস এই 2.5 মাস হলো। 2.5 মাস ধরে তুই এখানেই ছিলিস? রিতম পড়তে পড়তে মৃদু কণ্ঠে বলে, না রে, প্রথমে গেছিলাম মথুরা, ওখান থেকে বেনারস। সেখানে পেলাম কিছু অঘরি। জানিস দিদি, ওদের দেখে যেমন উগ্র মনে হয়, একদম ওরা তেমনটা না। তারপর গেলাম কাশী, তারপর নেপাল। কিছু বজ্রযান বৌদ্ধ পণ্ডিত পেলাম, কিন্তু যে উদ্দেশ্যে এই জায়গায় জায়গায় ঘুরছিলাম সেটা তো পূরণ হওয়ার কোনো লক্ষণ দেখলাম না। সুতপা রিতমের কাছে এগিয়ে এসে বসে। উদ্দেশ্য? বাবা, শুনি একটু, কি ছিল তোর সেই উদ্দেশ্য? সেটাই তো জানি না কি আমার আসল উদ্দেশ্য। সেটা জানার জন্যই এদিক ওদিক ঘুরছিলাম, কিন্তু এবার আমি বুঝে গেছি কী বা কাকে চাই আমার। এই প্রথমবার রিতম তাকায় সুতপার দিকে। একগাল হাসি রিতমের মুখে। সুতপা ভ্রু কুঁচকে রেগে বলে, পাগল বানাচ্ছিস আমায় রিত? একটা চিঠি লিখে উধাও হলি, মোবাইলটাও রেখে গেলি। এই 2.5 মাসে মাকে
ফোন করেছিলি মোটের উপর 6 বার। তারপর কদিন আগে আমায় ফোন করে আসতে বললি, বাড়িতে কাউকে জানাতেও বারণ করলি, আর এখন ভাট বকছিস। বলতে বলতে সুতপার কাশি ওঠে। রিতম খিলখিল করে হেসে ওঠে। ওরে না রে, সত্যিটাই বললাম। সুতপা তাচ্ছিল্য সুরে বলে, তারপর এখানে কাপের কাউতে তুই পেয়ে গেলি তোর সেই উদ্দেশ্য। সুতপা বুড়ো আরও কুচকায়। বলতে পারিস হ্যাঁ। সুতপা অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে রিতমকে, এতগুলো মাস তুই যে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখলি না, তোর একবারও আমার কথা মনে পড়েনি? বাবা মা কাউকে মনে পড়েনি? রিতম মাথা নিচু করে, একটু বাদে গায়ে চাদরটা দিয়ে চোখ মোছে। দিদি, তুই বল আমায়, কী কারণ দেখাতাম যে কেন ছেড়েছি বাড়ি আমি? আমার নিজেকে পাগল পাগল লাগছিল, ভালো লাগতো না আমার তোদের মতন একঘেয়ে জীবন কাটাতে। কী জীবন চাইতিস তুই তাহলে? রিতম হাসে, কিচ্ছু বলে না। সময় রাত 8:30। রিতম বাইরে থেকে খাবার নিয়ে আসে ঘরে। সুতপা ঘুমোচ্ছিল। এই দিদি, দিদি, কি রে, ঘুমাচ্ছিস নাকি আবার? ওট ওট, খেয়ে নিবি। সুতপার মধ্যে ক্লান্তি প্রচুর, চোখ লেগে গেছে কখন সে জানেই না। উঠে বসে সে। দে, কি এনেছিস? খুব খিদে পেয়েছে। রিতমের মুখে হাসি। রাত বাড়তে থাকে, সুতপার ঘুম ঘুম ভাবও বাড়তে থাকে। রিতম দিদিকে জেগে থাকতে বলে, আর বলে, আজ তোকে চাক্ষুষ দেখাবো কি পেয়েছি এখানে আমি। সুতপা হাসে। ভাইকে বাড়ি নিয়ে যাওয়ার উল্লাস তার মনে। হঠাৎ রিতম দিদির হাত দুটো চেপে ধরে বলে, দিদি, তুই আমায় বিশ্বাস করিস তো? বল একবার। সুতপা উদাস কণ্ঠে বলে, করি, কিন্তু। রিতম, তুই আমায় সব কথা খুলে না বললে আমি তোর কোনো কাজকর্মই বুঝতে পারছি না। বলবো দিদি, সব বলবো, কিন্তু তার আগে তোকে নিজের চোখে কিছু দেখতে হবে, তারপর বলবো তোকে সব। সময় রাত 9:30। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝির জোরালো ডাক সর্বত্র। আঙুল শুকতে শুকতে সুতপা রিতমকে আবার বলে, দেখ না রিতম, এই গন্ধটা কিসের? রিতম দিদিকে বলে, ও কিছু না। বলতো দিদি, বাবা মা সবাইকে বাদ দিয়ে তোকে কেন ডাকলাম এখানে? সুতপা ভাবে, কিন্তু উত্তর পায় না। এত কিছু যখন বলছিস, উত্তরটাও তুই দিয়ে দে। রিতম হেসে বলে, প্রথম কারণ, তুই আমাকে খুব ভালোবাসিস। দ্বিতীয় কারণ, তুই ভয় পাস না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, পরিবারের মধ্যে একমাত্র তোকেই আমি বিশ্বাস করতে পারি। সুতপা ভাইয়ের কানটা মুলে দিয়ে বলে, অনেক হয়েছে, কাল সকালবেলায় তোকে নিয়ে আমি বাড়ি ফিরব। অতএব আজ রাতের মধ্যে তোর যা যা করার করে নে। রিতম হাসে, ভুল বললি দিদি, আমাকে নিয়ে তুই না, তোকে নিয়ে আমি ফিরব। পরশু উঠব ট্রেনে, তুই আমার দিদি বলে কথা। কাল আমরা ঘুরব এদিক ওদিক, কেমন? সময় রাত 11টা। রিতম গম্ভীর, দিদি, তুই তৈরি তো? ফোনটা বন্ধ কর, অনেকটা জল খা, এই লাল শাড়িটা পর, মাথায় লাল জবার মালাটা লাগা, গলায় লাল পদ্মের মালাটা পর, তুই সাজ, আমিও রেডি হয়ে নিই।
রিত, এসব কেন রে পড়তে বলছিস আমাকে? যাত্রা করাবি রে কি আমায় দিয়ে? আচ্ছা রিতম, কাল রাতেও কি আমি এগুলো পড়েছিলাম? কেন রে মনে হচ্ছে কালকেও সেজেছিলাম এমন। রিতম হাসে। কি যে বলিস দিদি, তোর না মনে হয় ঘুম কাটেনি এখনো? দিদি, আমি তো কথা দিয়েছি পরশু তোর সাথে বাড়ি যাব। তাহলে এত প্রশ্ন করছিস কেন? ভাইয়ের জন্য এটুকু করতে পারবি না? বাইরে ঝিঝি পোকার ডাক, সাথে শিয়াল ডাকছে দূরে কোথাও। সময় রাত 12টা। অন্ধকার ঘরে টিমটিমে প্রদীপের আলো। একখানি চৌকি, আলমারি, ছোট্ট এক টেবিল আর একটি মাত্র চেয়ার, আর কিছু নেই রিতমের ঘরে। সেই চৌকির সামনে লাল ধুতি আর লাল জবা পরা রিতম বসে আছে লাল আসনে, কপালে লাল সিঁদুরের তিলক। সামনে তার পাথরের মাঝারি মাপের এক লাল নারী মূর্তি, সুদর্শনা চতুর্ভুজা। মূর্তিটির এক হাতে পুষ্পধনুক, আর এক হাতে পুষ্পতীর, অন্য এক হাতে টেনে রেখেছেন ধনুকের ছিলা, এবং অপর আর এক হাতে ধরা আছে ফাঁস। চুল ঊর্ধ্বমুখী, যেন আগুন জ্বলছে। মাথায় করটির মুকুট, গলায় মুন্ডমালা, ডান পা ভাঁজ করে তোলা, বা পায়ে ভর দিয়ে দাঁড়ানো ওই নারী মূর্তিটি টান টান করে রেখেছে সেই পা। নারী দাঁড়িয়ে আছে লাল পদ্মের মাঝে। মূর্তিটি রাখা একাধিক লাল জবার মাঝখানে। তেল সুদূর মাখানো মূর্তিটি চকচক করছে ওই ক্ষীণ আলোতে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওনার চোখ দুখানি, বিভীষিকা সেই চোখে। সদন্ত উঁকি মারছে ঠোঁটের দুপাশ দিয়ে। ধুনোর উগ্রগন্ধে মাথা ঝিমঝিম হওয়ার উপক্রম সুতপার। বাইরে ব্যবসা আবহাওয়া এই শীতপ্রধান পাহাড়ি রাতকে দুর্বিষহ করে তুলেছে যেন। হঠাৎ সুতপার নাকে এলো এক হালকা সুগন্ধ, খুবই হালকা, কিন্তু ধুনোর উগ্রগন্ধকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে সেই গন্ধ। কেটে গেল কয়েক ঘন্টা। রিতম মন্ত্র পড়েই চলেছে। সুতপার চোখ বুজে আসছে। সুতপার শরীরটা বড্ড ভারী লাগতে শুরু করেছে, গলা শুকাচ্ছে। হঠাৎ সে দেখল সামনের দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। বাইরে জোরালো হাওয়া বইতে শুরু করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হবে হবে। এত কিছুর মাঝেও সুতপা অনুভব করল এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। একটু বাদে সেই ভয়াল নিস্তব্ধতা ভেদ করে ক্ষুরধার মৃত কিঙ্কিণী, সাথে এক চঞ্চল চপল হাসির সুর খেলে যায় আকাশে বাতাসে। প্রীতম তখনও চোখ বুজে জোরালো স্বরে মন্ত্র উচ্চারণ করে চলেছে। উচ্চারণের তেজ ক্রমাগত বাড়ছে। সন্ধ্যাবেলা রিতম বলেছিল সুতপাকে, পুজোয় সে বসলে কোনোভাবে সুতপা যেন খুব একটা নড়াচড়া না করে, কথা না বলে, অসন্তোষ না দেখায়। ঘরে যিনি ঢুকবেন তার নজর যেন সুতপার কোনো কথা বা কাজে তার দিকে না পড়ে কোনো মতেই। সুতপার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তার বাস্তবতা সে বিশ্বাস করতে পারছে না। সুতপা স্বপ্নেও যা ভাবেনি সেরকম কিছু আজ বেনামি জঙ্গলে ঘেরা ছোট্ট এই ঘরে প্রত্যক্ষ করতে চলেছে। এক শক্তি স্বরূপিণী নারী, যার দর্শন কেবলমাত্র রূপকথার বর্ণনায় বা ঠাকুমা দিদিমার গল্পেই পাওয়া সম্ভব। সুতপা নিষ্পলকে তাকিয়ে থাকে দরজার দিকে। কানে আসে তার ঝিঝির ডাক আর নুপুরের আওয়াজ। ঘরে প্রবেশ করে এক ছায়া মূর্তি,
ধীরে ধীরে ছায়া কায়া ধারণ করে। এক নারীর সুতনাখা কায়া, ব্যগ্র চর্ম পরিহিতা, গলায় সর্পনির্মিত আভূষণ, যা ওনার সুডোল বক্ষযুগলকে ঢেকে রেখেছে। সেই নারীর হাসির শব্দ পূর্ণরূপে পৈশাচিক, ঊর্ধ্বকে সোনার লেলিহান অগ্নিশিখার মতন। মাথায় পড়া তার লাল ফুলের মুকুট, শরীর তার রক্তবর্ণা, বিভিন্ন লাল ফুল আর পাতা তার শরীর ফুলে বেরিয়েছে আর জড়িয়ে রেখেছে তার অঙ্গ প্রত্যঙ্গ। সুগন্ধ ছড়াচ্ছে সেই সব ফুল থেকে, হরিণের মতো চুল, কিন্তু বিভীষিকাময়, মুক্তোর মতো দন্তরাশি, হা মুখ অতিকায় বড়। সুতপার চোখ আড়ায় না তার সদন্ত জোড়া। অত্যন্ত সুন্দরী সেই নারী, কিন্তু রক্ত শীতল করে দেয় তার চাহনি, তার শরীরের কম্পন ত্রাস সৃষ্টি করে। এক অদ্ভুত ছন্দে মেয়েটি স্থির গতিতে হেঁটে হেঁটে ঘরে ঢোকে। ঝুম ঝুম নুপুরের শব্দ চতুর্দিকে। সুতপা দেখে নিষ্পলকে ওই নারীর দিকে। ওই নারীর পা মাটি ছোঁয় না, মাটি থেকে অনেকটাই ওপরে হাওয়ায় ভাসছে সে। কাঁধের কাছে একটি জায়গায় তার দুটি হাত, মোট 4টি হাত তার, সরু চোখানো প্রতি আঙুলে। সে এগিয়ে যায় রিতমের দিকে। ওর কানের কাছে মুখ নিয়ে হা করে বৃহৎ লম্বা জিহ্বা ঝুলিয়ে অদ্ভুত কর্কশ কণ্ঠে হিস হিস করে ডাকে রিতমকে। বলে চাপা খুড়োদার কণ্ঠে হাসতে থাকে। রিতম চোখ বুঝেই থাকে, হাত তুলে আঙুলের ইশারায় সুতপাকে দেখায়, বলে, কুড়ুকুল্লা, ও আমার কুড়ুকুল্লা, গ্রহণ করে কে কুড়ুকুল্লা, গ্রহণ করে কে তুমি। কুড়ুকুল্লা তাকায় সুতপার দিকে। সুতপার তন্দ্রা এখন অনেক গুণ বেড়ে গেছে। সে অনুভব করে তার শরীরের ভার বেড়ে গেছে। হাত পা গলা মুখ অসম্ভব জ্বালা করছে। দম বন্ধ হয়ে আসছে, পিপাসায় ছাতি ফাটছে। কুড়ুকুল্লা এগিয়ে আসে, বৃহৎ হা করে। তার পরক্ষণে সুতপা চিৎকার করে ওঠে। সময় সকাল 6টা। সুতপা চোখ খোলে, হেঁটে হেঁটে ঘরের বাইরে যায়। হঠাৎ খপ করে তার হাতটা ধরে টান মারি রিতম। কিরে দিদি, ঘুরতে যাবি না? সুতপা অবাক হয়ে তাকিয়ে থাকে, শূন্যতা সেই দৃষ্টিতে। রিতম হাসে, সুতপা হাসে। রিতম বলে, দিদি, আজ রাতে আবার পুজোয় বসব। যদি সব ঠিক হয় তো কালই বাড়ি যাব। সুতপা মাথা নেড়ে জানায়, হ্যাঁ। সময় দুপুর 1টা। বারুইপুর থানায় সুতপা রিতমের বাবা বসে আছেন, চোখে জল, চশমা টেবিলে, মুখে 1 শতাব্দীর হতাশা। দারোগা তাকে ডেকেছে সুতপার মৃতদেহ শনাক্তকরণের জন্য, আর ছেলে রিতম যাবে পাগলাগারোতে, ছেলে পুলিশের হেফাজতে। কিন্তু এই মৃত্যুর জটিলতাতে পুলিশ সহ সকলেই অবাক। ছেলেটি 1 সপ্তাহ তার দিদির মৃতদেহ লুকিয়ে রেখেছিল তার ঘরে। পচা মৃতদেহের দুর্গন্ধ অনেক দূর ছড়ায়। সেই থেকে লোকজন খোঁজ চালায়, আর ওই বাড়ি এসে উপস্থিত হয় এক বিকেলে।
ব্যক্তিত্ব মস্তিষ্ক ছেলেটির তো কোনো জ্ঞান গম্ভীর নেই। সে সকলকে আসতে থেকে হঠাৎ তুলে নেয় এক লাঠি, ভেঙে দেয় তার সমস্ত পূজাতন্ত্রের সরঞ্জাম। খিলখিল করে হাসতে হাসতে এক ধারালো চাকু দিয়ে কেটে ফেলে তার নিজের জিহ্বা। তারপর অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, সুতোপার ওই শীর্ণকায় শুষ্ক মৃতদেহ থেকে কীভাবে যেন বেরিয়ে এসেছে হাজারো হাজারো লাল ফুল, অমন সুন্দর রক্তাভ নরম ফুল, যার রূপ গন্ধ দুই আছে বিরল এ প্রদেশে। ওই সকল লতানো ফুলের ডালপালা কেনই বা জড়িয়ে রেখেছিল মৃতদেহটিকে, কে জানে। কি জীবনরস পাচ্ছিল তারা ওই শুষ্ক মৃতদেহ থেকে আদৌ? যার কাছে আছে উত্তর সব, সে কি আদৌ উত্তর দেবে? সবাই যখন উত্তর খুঁজতে ব্যস্ত, রিতম চোখ বুঝে হাসি মুখে আপন বুকের পাঁজরের কুঠরিতে ধ্বনিত করে চলেছে একটাই নাম, কুরুকুল্লা কুল্লা কুরুকুল্লা কুল্লা কুরুকুল্লা কুল্লা কুরুকুল্লা কুল্লা কুরুকুল্লা কুরুকুল্লা কুল্লা।